সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসফুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় সহ উল্লেখযোগ্য সংবাদগুলি নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনা অনুষ্ঠানে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, অধ্যাপক, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আমরা আলোচনা শুরু করব। আমি একটু উল্লেখযোগ্য সংবাদগুলো জানিয়ে আলোচনা শুরু করতে চাই। উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড জনগণের প্রশ্নের মুখে পড়তে শুরু করেছে। করিডোর কিংবা বন্দর দেয়া বা না দেয়া তাদের কাজ নয়, বলেছেন তারেক রহমান। ইসির উপর সরকারের চাপ প্রয়োগের মনোভাবে জাতীয় নির্বাচনের প্রভাব পড়ার শঙ্কা ইশরাক হোসেনের। স্থানীয় সরকার উপদেষ্টা সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা দক্ষিণ ঢাকাবাসীর। ক্ষুদ্র ঋণে অবিশ্বাসীরা এই ব্যাংকের টাকা নিয়ে হওয়া মন্তব্য প্রধান উপদেষ্টার। গঠন হবে আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক। মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড। 3 আসামি খালাস পাওয়ায় সন্তুষ্ট পরিবার। মোটা দাগে এই ছিল উল্লেখযোগ্য সংবাদ। আজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, গত 9 মাসের যে কর্মকাণ্ড, সেটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। তারপরে যেটি হচ্ছে মূলত যে কাজটি ছিল একটি সংস্কারের মাধ্যমে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করে একটি নির্বাচন দেয়, গণতান্ত্রিক নির্বাচন দেয়, সেই পথে আসলে সরকার হাঁটতে পারছে কিনা। যদিও রাজনৈতিক দলগুলো মনে করছে তারা হাঁটতে পারছেন না, কিন্তু তাদের সাথে আলোচনা, সংস্কার কমিশনের সঙ্গে আলোচনা, নানান ধরনের আলোচনা চলছে। ধন্যবাদ আপনাকে। আমাকে বুঝতে কষ্ট হয় যেটা অন্তর্বর্তীকালীন সরকার না স্থায়ী সরকার নাকি আন্তর্জাতিক সরকার। আমি এটার নাম দিছি আন্তর্জাতিক সরকার, কারণ এখানে সরকার সম্পর্কিত বহু বিদেশি নাগরিক আছে। তো মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, এখন দেখা যায় বিদেশিরা সব কাজ করে দেয়। এই 2 দিন আগেও দেখলাম প্রেস সেক্রেটারি বলল যে আমাদের সব কাজ করার ম্যান্ডেট আছে, অর্থাৎ করিডোর, ওই যে পোর্ট ইজারা দেওয়া থেকে শুরু করে সব তাদের রাইট আছে। এটা সুতরাং এটা রেগুলার সরকারের মতো তারা মনে করে। তো এখন তারা করছে। এখন ধরেন আমি যদি প্রশ্ন করি যে ওনারা যে ওথ নিয়েছে, এই ক্যাবিনেট ওথ নিয়েছে প্রেসিডেন্টের কাছে, তখন কিন্তু আমি দাওয়াতি ছিলাম। সেখানে তো সংবিধান সমুন্নত রাখার জন্যেই ওথ নিছে, ওইটা বলেই ওথ নিছে, কিন্তু ওনারা তো সংস্কার করতেছে। 1, 2 হলো আপনি দেখেন, প্রথমে ছাত্ররা কোঠা সংস্কারের আন্দোলন করে, এরপরে 9 দফা ইলাবোরেট করে, তারপরে 1 দফা ফেসিবাদের বিলোপ। কোথাও কিন্তু সংস্কার ছিল না, বরঞ্চ বিএনপি 2.5 বছর আগে সংস্কার প্রস্তাব 31 দফা প্রস্তাব করেছিল সব দলের সাথে আলোচনা করে। তারপরে যখন এই সরকার সংস্কার প্রস্তাব উত্থাপন করলো, তখন জামাতও সব পার্টি কিন্তু সংস্কার প্রস্তাব কিছু জমা দিছে। এরপরে এটি নিয়ে সবসময় দেখা গেছে যে রাজনৈতিক দলগুলোকে কিন্তু একটু ইগনোর করা, মনে হয় তাদের দায়িত্ব একক দায়িত্ব, এইভাবে চলছিল। তো কারণ হলো এরপরে সংস্কার কমিশনে তারা যা সবগুলো দলের সাথে মিট করলো, তখন কিন্তু তারা এটা কম্পাইল করে কিছু কোশ্চেনিয়ার তৈরি করলো, ওইটার কমন কোশ্চেনিয়ার, এরপরে এমসিকিউ পরীক্ষার মতো রাজনৈতিক দলগুলোকে দিল। হ্যাঁ, দেওয়ার পরে তারও উত্তর দিল। তো এইটাতে এগুলো কিন্তু আপনি খেয়াল করেন যে এটা রাজনৈতিক দলকে কতখানি ইগনোর করা, কতগুলো শিশুসুলভ আচরণ করা। তারপরে এখন এটা আবার ওইটা জমা দেওয়ার পরে আবার এখন আলাদা 6 কমিশন নিয়ে আবার আর এক কমিটি করছে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে বলছিল, ইউটিউবে সার্চ দিলে পাবেন, যে সব দল যতটুকুতে একমত হয় ততটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব, যদি না হয় তাও আমরা নির্বাচনে যাব। আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, কে কোনটা এগ্রি করছে না করছে তারা দেখে নেবে। কিন্তু এখন আপনারা যদি সবাই প্রশ্ন, আপনার সাংবাদিক প্রশ্ন করে নির্বাচন হবে নাকি, নির্বাচন কবে হবে, নির্বাচন নিয়ে ধোঁয়াশা কিন্তু কাটতেছে না। এর মাঝখানে আপনি দেখেন যে উপদেষ্টা হেঁটে গেলে, চিফ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হেঁটে গেলেই পাশের থেকে বললো 5 বছর থাকেন, সারা জীবন থাকেন। এখন এইটার সমালোচনা হওয়াতে এই আওয়াজটা কিন্তু এখন কমেছে, খেয়াল করেন। এই জন্য আমি বলছি যে এখন ধরেন যে প্রশ্নটা উত্থাপন করলেন, এই একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার মানে একটা ট্রানজিশনাল সরকার, একটা করিডোরের মতো জিনিস কেউ জানবে না। হ্যাঁ, এই কয়েকজন উপদেষ্টা সিদ্ধান্ত নিয়ে দিয়ে ফেলবে, এটা তো হইতে পারে না। এটা অবশ্যই কমপক্ষে দেখেন, আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে, তাকে আশ্রয় দিবে, তারপরেও কিন্তু মোদী সরকার একা দেয় নেই, পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নিয়ে দিছে
তা আপনি পার্টিগুলোকে ডাকলে, রাজনৈতিক দলগুলোকে ডাকলে কি সমস্যা হতো? হ্যাঁ, আপনি পোর্ট ইজারা দিচ্ছেন, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন না? হ্যাঁ, অর্থাৎ এখনো এই সরকার একলা চলনীতিতে আছে। এই জন্য মোটামুটি ধোঁয়াশা তৈরি হয়ে গেছে যে এরা নির্বাচন সহজে দিবে না, যার ফলে আজকেই দেখেন গরম গরম হাওয়া বইতেছে। আমি দেখলাম বিএনপির মিটিং থেকেও গরম হাওয়া বেরোইছে, এবং ডিসেম্বর ক্রস করলেই এদেরকে ফেস করতে হবে সমস্যা এই সরকারকে। ডিসেম্বর থেকে জুন কইছে না, ডিসেম্বরে ধরেন বড় জোর টেনে টুনে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এরপরে তো যাইতে পারবে না। হ্যাঁ, এরপরে গরম আসবে, স্কুল রোজা শুরু হবে, গরম শুরু হবে, বন্যা আসবে, ঝড় তুফান আসবে, আবহাওয়া থাকবে না। ওই জায়গায় গেলেই আবার করে না, এখন তো ইলেকশন আবার নভেম্বর ডিসেম্বর যাও। এই জন্য আমার মনে হয় যে এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যদি দেশটাতে শান্তি এবং স্থিতিশীলতা আনতে চায়, তাহলে তাকে নির্বাচনের পথে হাঁটা উচিত। আপনি, কারণ দেশটা চলছে না। ওয়ার্ল্ড ব্যাংক বলছে 3.3% জিডিপি গ্রোথ হবে 26-এ আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি। তখন জিএসপি সুবিধা বাদ হয়ে যাবে এবং সব লোন টোনের ইন্টারেস্ট বেড়ে যাবে। স্যার, এই যে জনগণের যে আকাঙ্ক্ষা, যে গণ অভ্যুত্থান থেকে যে আকাঙ্ক্ষাটি তৈরি হয়েছে, বা ভোটের অধিকার নিশ্চিতের যে দীর্ঘ 16 বছরের মানুষের মধ্যে এক ধরনের তৃষ্ণা রয়েছে ভোটের ফিরে যাওয়ায়, সেই জায়গায় আসলে সরকার কেন হাঁটতে যাচ্ছে না, বা কেন সরকার দেরি করছে? আপনার কাছে কি অন্য কিছু মনে হয়? যেটি কেউ কেউ বলছেন যে, যেমন আজিজ ভাই বললেন আন্তর্জাতিক সরকার, মানে প্রেসক্রিপশনটা কি আন্তর্জাতিক, না আসলে অন্য কোনো বিষয় রয়েছে? না, ঠিক আছে। একই সাথে মানে আপনাকে ধন্যবাদ, এবং একই সাথে সিনিয়র সাংবাদিক আমি আজিজ ভাই যা বললেন, এবং পাশাপাশি যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। তো আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, দেখেন না, আসলে মানুষের তো প্রত্যাশা রয়েছে, এবং এই যে বিপ্লবোত্তর বলি বা অভ্যুত্থান পরবর্তীতে মানুষের মধ্যে যে প্রত্যাশাটা ছিল যে আলটিমেটলি রাজনৈতিক সরকারই তো ক্ষমতায় আসবে, এটি হচ্ছে প্রত্যাশা। কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানগুলো যে ভেঙে গিয়েছে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান, মানে আমি তো বলবো যে শুধু নির্বাচন তো মাত্র একটা মাত্র প্রতিষ্ঠানের যদি কথা বুঝি বলেন, পাশাপাশি যদি অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কথা চিন্তা করেন, কারণ সরকার তো এক সামগ্রিকভাবে অনেকগুলো প্রতিষ্ঠানের সমন্বয়ে আপনার পরিচালনা করতে হয়। তো গত 16 বছরে আমরা যা দেখতে পেলাম, আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি প্রতিষ্ঠানই কিন্তু সুশাসনের মধ্য দিয়ে ছিল না, এবং যার জন্য ব্যাঘাত ঘটেছে। তো এখন যেটা হতে পারতো যে এই সময়ের মধ্যে বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, আমি যেভাবে চিন্তা করেছিলাম, ধরেন আমি যেহেতু শিক্ষার জগতে আছি, আমার জায়গায় প্রত্যাশা ছিল যে একটা শিক্ষা সংস্কার কমিশন হবে, এবং শিক্ষা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ মানব পুঁজি যদি তৈরি করি তাহলে এইটার তৈরির গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। এবং পাশাপাশি ধরেন উচ্চশিক্ষা কমিশন যদি বলেন বা যেভাবেই বলি না, এই জায়গায় শিক্ষার মধ্যে কিন্তু অনেক ধরনের দীর্ঘ 16 বছরে কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক ধরনের প্রবলেম, সমস্যাগুলো ছিল, এবং এই সমস্যাগুলোতে উত্তরণ তো রাতারাতিভাবে করা যাবে না। তো কিন্তু তথাপিও এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের কাছে আমার কাছে প্রত্যাশা ছিল যে এই জায়গাতে হয়তো বড় ধরনের একটা সংস্কার আসার সুযোগ আসবে। তো সেই জায়গাটা একটা যদি কমিশন হতো, সেটা আমার কাছে প্রত্যাশিত ছিল। কিন্তু পাশাপাশি যেটা আমি বললাম যে আলটিমেটলি হচ্ছে কি, যখন এই সরকারটা দায়িত্বে আসলো, তাদের কিন্তু আলটিমেট গোল হচ্ছে একটা রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তো সেটি করতে যেয়ে তাদের ধাপে ধাপে যদি ধরেন একটি আপনার আমি বলবো যে অনেকটা টাইম সিরিজ অ্যানালাইসিসের মতো করে যদি বলেন যে হ্যাঁ, এই সময়ের ভিতরে আমি এই কাজটি করব, আমি মোটা দাগে একটা টাইম বলেছি, প্রথমে ভেবেছিলাম একটা রূপরেখা, চমৎকার বলেছেন যে একটা রূপরেখা থাকা উচিত ছিল, যে এই রূপরেখার মধ্যে দিয়ে আমি এই কাজগুলো করব। তো যেই সংস্কার কমিশনগুলো হয়েছে, এই কমিশনগুলো অনেক ক্ষেত্রে টাইম কিন্তু বাড়িয়েছে, খেয়াল করে দেখেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট কিন্তু অনেকে দিতে পারেনি, এবং দেখা গেল যে সময় অতিক্রান্ত হয়েছে। তাহলে এই জায়গাগুলোতে আমার যেটা মনে হয় যে আরেকটু যদি সতর্কভাবে আগানো যেত, তাহলে হয়তো বা এইটা একটা পরিত্রাণের সুযোগ ছিল। কিন্তু মূল বিষয়টা যেটি হচ্ছে, দেখেন যে নির্বাচন সংক্রান্ত বিষয় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা, নো ডাউট, কিন্তু পাশাপাশি যে অন্যান্য জায়গাগুলো রয়েছে, এই যে ধরেন আমাদের যে নারী সংস্কার কমিশনের কথা যদি বলেন, বা স্বাস্থ্য সংস্কারের কথা যদি বলেন, প্রশাসনিক সংস্কারের কথা যদি বলেন, জনপ্রশাসনের যেটা আসলো, তো এই সকলগুলোর যে প্রস্তাবনাগুলো আসলো, সেই প্রস্তাবনাগুলোকে যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে যে
সমঝোতায় যাওয়ার যে একটা প্রক্রিয়াটা, এটা যদি একটা সুনির্দিষ্ট রূপরেখার মধ্য দিয়ে যেত যে এই সময়ের মধ্যে আমি এই কাজটি করব, এটার মধ্যে এই করব, যারা কনসেন্সাসের মধ্যে যেতে পারবে না, আমরা যেরকম একটা প্রপোজাল রিসার্চ করতে গেলেও কিন্তু আমরা টাইম লাইন, ডেডলাইনটা কবে ওইটা বলি, তাহলে এখন যেটা হবে যে নির্বাচন কমিশন কিন্তু সুস্পষ্টভাবে বলতে পারছে না যে এক্সাক্ট কত তারিখে নির্বাচনটা করবে। তাহলে এখন জনমনের যে জায়গাটা প্রত্যাশার জায়গা, যদি মনে করেন যে হ্যাঁ আলটিমেটলি তো সরকার তো দীর্ঘ মেয়াদে থাকার সম্ভাবনা আমি দেখি না, যদিও ধরেন পরিকল্পনা যাই বলেন না কেন, কিন্তু আমি যেটি মনে করি যে প্রফেসর ইউনূস তো যথাযথ বলেছেন, উনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এটা করবেন। তো আমি ওই আস্থার মধ্যে থাকতে চাই, কিন্তু যত আগে যত সংস্কারের কাজগুলো সম্পন্ন করা যাবে, যত দ্রুত করে ফেলতে পারবে, বিশেষ করে নির্বাচন সংক্রান্ত যেটি ওইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ওখানে ভোটার তালিকা সঠিকভাবে আছে কিনা, এলাকার যে ডিমার্কেশন যেগুলো আছে, সীমানা, এই জায়গাগুলো ঠিক মতো আছে কিনা, রাজনৈতিক দলগুলোর যে আপনার রেজিস্ট্রেশন, অন্যান্য যে নিয়ম কানুনের ব্যাপারগুলো আছে সেগুলোর জায়গা, তো সে জায়গায় আমার মনে হয় নির্বাচন কমিশনকে আরও বেশি কিন্তু সক্রিয় হতে পারতো বলে আমার কাছে মনে হয়েছে, যে কাজগুলো আরও আগে হয়তো আরও বেশি করে করতে পারতো। কিন্তু নির্বাচন কমিশনও তাদের একটা পরিকল্পনা বলতে পারে যে ওয়েল সরকার তো বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তাহলে নির্বাচন কমিশনও কিন্তু একটা সুনির্দিষ্ট টাইম লাইন সেট করে সেই অনুযায়ী তাদের কর্মপরিকল্পনাগুলো নির্ধারণ করতে পারে এবং রূপকল্প তারাও তৈরি করতে পারে, এবং বা তারাও একটা প্রস্তাবনা আনতে পারে, বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারা কখন নির্বাচনটা চায় সেটাও কিন্তু তারা করতে পারে। তো নির্বাচন কমিশনের কাছে কিন্তু ওইরকম কিছু প্রত্যাশা প্রত্যাশা আমাদের রয়েছে, কিন্তু দৃশ্যমান যে জায়গাটা সেটি আমি লক্ষ্য করতে পারছি না। কিন্তু সাধারণ নাগরিক হিসেবে বলবো যে আমাদের প্রত্যাশা হচ্ছে যে দেশে যে অন্যায় অবিচার যা কিছু হয়েছে অতীতে, এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার জন্য প্রথম কাজ হচ্ছে আইন শৃঙ্খলার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখানে ঠিক করতে হবে। এখন আইন শৃঙ্খলার জায়গায় ঠিক মতো কাজ করছে কিনা, ফাংশনিং ঠিক মতো হচ্ছে কিনা, এটা নিয়ে আলোচনা করবো। জি জি জি। আজ ভাই একটা বিষয়ে আমি যদি একটু আসি, একটা হলো যে আস্থার জায়গা তো তৈরি করতে হবে, আরেকটা বিষয় হলো যে সংস্কার কমিশন করা হচ্ছে ৬-৭টি, সেই সংস্কার কমিশন যতটুকু প্রস্তাবনা দিয়েছে বা রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে যেই জায়গায় রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেটিও আসলে দৃশ্যমান হয়েছে কিনা সেই জায়গায়, বা সেরকম কোনো পদক্ষেপ দেখছেন কিনা সরকারের? এ পর্যন্ত আমার কথা হলো সব রাজনৈতিক দল যদি সংস্কারে একমত হয় তাহলে তো দল একটাই থাকে, সব দল তো থাকার কথা না। আবার দেখেন সংস্কারের ব্যাপারে যে আলোচনাগুলি প্রথমে ছিল না, সে অনেক প্রস্তাব নতুন করে আসছে, যেমন আনুপাতিক হারে নির্বাচন চাই প্রস্তাব আসছে না, যেমন স্থানীয় সরকার নির্বাচন আগে না পরে, এই সরকার স্থানীয় সরকার আগে বাতিল করে দিল, এখন বলে ওই নির্বাচন আগে হবে, সেটা কিভাবে কোন বেসিসে বাতিল করলো তাও ব্যাখ্যা নেই। গণপরিষদ চাই, এগুলো তো সব নতুন করে আসছে, এগুলোর সাথে তো একমত হবে না, রাজনৈতিক দলগুলো তো হবে না। বিএনপি আপত্তি করছে, হয় নাই। তো এই জন্য বলছি যে যদি আমার কথা হচ্ছে যে আমি যাই করুক না কেন আমি রাজি নাই, তাহলে আপনি কি করে করবেন? দেখেন জামাতের সাথে আলোচনা হয়ে কিন্তু 31 দফা হয়েছে, এখন জামাত এখন এসে ছাত্রদের পার্টির মতো করে মিলায় বলে। বিরতি নেই, শুরু করি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবে কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতি পর আবারও স্বাগত জানছি নিউজ অ্যান্ড ভিউজে। আজকে আপনি বলছিলেন জামাত ইসলামের বিষয়টা নিয়ে, তখন না এখন যেটা হচ্ছে যে ধরেন সংস্কারে সব দল তো একমত হবে না, হতে পারবে না। যদিও এক হইতো তাহলে তো সব দল একই থাকতো। জামাতের রাজনীতি একটা, বিএনপির রাজনীতি একটা, ছাত্ররা যা করতেছে নতুন বন্দোবস্ত, এখনো জানি না নতুন না পুরান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। হ্যাঁ, তারা তো পুরান বন্দোবস্তই সব মিনিস্ট্রিতে বসে পুরান ব্যবস্থায় চর্চা করতেছে, তাদের নামে তো এখন দুদক ঘেরাও করতে, এখন দুজনকে ক্লিন সার্টিফিকেট দিবে না বিচার করবে সেটা দেখার বিষয়। তবে ছাত্ররা যা চায় তাই তো এই সরকার করে, দেখলেন না, সরকার করে। তা আমার কথা হচ্ছে যে ধরেন আগে যেটা ছিল না, ধরেন আনুপাতিক হারে নির্বাচন, এটা ছিল না, তো নতুন করে আসছে। আবার গণপরিষদ চাই, এটা তো আগে ছিল না, সংস্কার আলোচনায় ছিল না। আবার ফের স্থানীয় সরকার নির্বাচন, সংসদ নির্বাচনের আগে চাই, এটা তো ছিল না। তো এটা তো সমস্যার সমাধান হবে না। আমার বক্তব্য এই জায়গায় যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি সরকার প্রধান বলেছিলেন যতটুকু একমত, আর অন্য প্রায় সব ইস্যুতে একমত,
তো সেটুক নিয়ে তুমি নির্বাচনে দিক, নির্বাচনের ব্যবস্থাটা নিরপেক্ষ করুক, যে একটা নিরপেক্ষ নির্বাচন হোক। হ্যাঁ, তবে 5ই অগাস্টের যে পরিবর্তনের পরে আমার ধারণা যা ইচ্ছে তাই করবে না। সংস্কারের ক্ষেত্রে আমাদের দেশে যে ভয়, ধরেন শাহাবুদ্দিন সরকার ছিল না, সেই সময় 21-22টা সংস্কার প্রস্তাব ছিল, একটাও বাস্তবায়ন হয়নি। হ্যাঁ, হোসেন মোহাম্মদ এরশাদের সময় এরকমই আরও বেশি ছিল, 3 জোটের রূপরেখা ছিল, বাস্তবায়ন হয় নাই। 1/11-এর সময় 100-র উপরে সংস্কার প্রস্তাব ছিল, এতে তো বিএনপি আর আওয়ামী লীগের টালমাটাল হয়ে গেছে, একটাও বাস্তবায়ন হয় নাই। তো এই জন্য এই যে সংস্কার প্রস্তাব যে যদি গিলোটিন করেন, কাউকে বাধ্য করেন, এখন ধরেন কথার কথা বিএনপি নির্বাচনে যাওয়া দরকার, যা কয় হ করে দিয়ে গেল। যদি সরকার ফর্ম বিএনপি করে, এগুলো ট্র্যাশ পেপার হিসেবে ফেলাই দিল, কি করবেন আপনি? কারণ সংসদে অনুমোদন না হওয়া পর্যন্ত তো আর এটা হচ্ছে না। এই জন্যই তো গণপরিষদের দাবি তুলতেছে না, এরকম কি গণপরিষদ দাবি তুললে কি হয়েছে? আরেক পরিষদে পরে সংসদে সেটা বাতিল হয়ে গেল, গণপরিষদের সিদ্ধান্ত। এটা না, ব্যাপারটা হলো গণতান্ত্রিক সংস্কৃতিটা তো এস্টাবলিশড হতে হবে। আমরা ব্রিটেনের গণতন্ত্র ওয়েস্টমিনস্টার সিস্টেম অনুসরণ করি, সেখানে তো আপনার রাজা আছে, দেখেন পার্টি আছে, রাজার কিন্তু সাংঘাতিক ক্ষমতা, সরকার বিলুপ্ত করে দিতে পারে। কিন্তু তারপরেও আপনি দেখেন লিখিত কনস্টিটিউশন নাই, কিন্তু সে দেশে তো গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে তো, এবং এখনও বিশ্বের উদাহরণ তো। সুতরাং গণতান্ত্রিক সংস্কৃতিটা যদি রাজনৈতিক দলগুলোর ভিতরে থাকে, এবং আমরাও যদি সেটা চর্চা করি, জনগণ বলছি, যদি ওইভাবে তৈরি হই, তাহলে কিন্তু আপনার এত সমস্যা, লিখিত পড়িতে এত দলিল লাগে না। কিন্তু আমরা তো সেই জায়গায় নাই, আরও বিশেষ করে আমরা তো গণতন্ত্রের জন্যই মুক্তিযুদ্ধ করছি। শোষণ, নির্যাতন, বঞ্চনা, ছাত্ররা যে দাবি এখন উঠছে, ওইগুলোই ছিল দাবি। কিন্তু আগে 22% লুট করতেছে, এখন কি 10টা ব্যবসায়ী হাউস সব লুট করে ফেলাইতেছে। ওই দুইজন না, একজন বেখালি ওই ভাগ্যচক্রে সালমান রহমান ধরা খাইছে, আর তো সব বহাল তবিয়তে আছে, কিছু হচ্ছে, বিদেশে চলে গেছে, দেশে আছে বসে, কিছুই হচ্ছে না। তো এই জন্যই বলতেছি যে সবই মুক্তিযুদ্ধের সময় যা আকাঙ্ক্ষা ছিল তাই ছিল, কিন্তু এই যে 54 বছরে বলা হয় যে অনেক সূচকে আমরা এগিয়েছি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়ে গেছি। এই জায়গায় তো আমরা আগেই নেই। আস্তে আস্তে দলগুলি আস্তে আস্তে কিন্তু দেখবেন গণতন্ত্র আস্তে আস্তে উধাও হয়ে গেছে। ধরেন এই যে শেখ হাসিনা প্রথম যখন নির্বাচিত হয়, সে তো নিরপেক্ষ নির্বাচনেই হয়েছে। হ্যাঁ, তারপরে হিটলারও তো নিরপেক্ষ নির্বাচনে হয়েছিল। কিন্তু সংবিধান, একটা প্রধানমন্ত্রী যিনি হন, তিনি সরকার প্রধান থাকেন, তিনি পার্লামেন্টারি পার্টির প্রধান থাকেন, তিনি দলেরও প্রধান থাকে, অটোমেটিক সিস্টেমে সে স্বৈরাচার হয়ে ওঠে। মানে তার পাওয়ারটা এমনভাবে সংবিধান দিছে। সুতরাং এখানে তো সংস্কার লাগবে। 17টার সংস্কার, মেজর সংস্কার হয়েছে সব সরকারের সময়, কিন্তু অধিকাংশ সংস্কার কিন্তু যে পার্টি ক্ষমতায় তার পক্ষের সংস্কার হয়েছে। হ্যাঁ, আবার দেখেন কালো আইন কোনো সরকারি ভোট না, 1974 সালের কেউ উঠাইছে, বাতিল করছে কেউ, একজন আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করছে। হ্যাঁ, যে আসে সে ব্যবহার করছে, বাতিল করে না। সুতরাং এইটাই বলছি, গণতান্ত্রিক সংস্কৃতির মানসিকতাটা তো লাগবে, না হলে তো হবে না। অনেক দেশে তো, জাপানে যান, মিথ্যে কথা বলাই জানে না, ওরা তো মিথ্যে কথা বলতে হবে, এটা তো বোঝেই না। হ্যাঁ, যেমন ধরনের ইয়েতে আপনার কি আপনার অনেক দেশে আছে যে উল্টা, ধরেন আমি ইরানে গেছি, তেহরানে, মসজিদ খুঁজতেছি, হ্যাঁ, মসজিদ রোজার শুক্রবারে, আর মসজিদ খুঁজে দেখি সব মসজিদে তালা, বিরাট শহর, চারপাশে 4টা -6 ডিগ্রি, হিটার লাগাই দিয়ে ওখানে আমাদের যেমন নামাজ পড়ে এরকম। আবার দেখেন আপনার যখন হোটেলের থেকে বেরোয় যাচ্ছি, ওয়াইসি ট্রেনিংয়ে গেছিলাম, হ্যাঁ, ইলেকট্রনিক জার্নালিজমে, দেখি যে একটা ইরানি মেয়ে আর একজন ফরেনার ছেলে কান্নাকাটি করতেছে। আসার সময় খুব কষ্ট, তা আমি একজন পাশে দিয়ে, হোয়াই দে আর ক্রাইং, কাঁদতেছে কে? তারা তো ম্যারিজ কাপল। অর্থাৎ অনেক কন্ট্রাক্ট ম্যারেজ সিস্টেম আছে। আর বাংলাদেশে আপনি যদি এটা শুরু করে দেন, এটা অ্যাকসেপ্ট হবে বলেন? তো এই জন্য বলছি যে আপনার দেশের অবস্থার সাথে ব্যবস্থা, আমাদের দেশে যাই বলেন, দেশ চালায় রাজনীতিবিদরা এখনও গণতন্ত্রের প্রতি, যেটা ওয়েস্টমিনস্টার সিস্টেমের গণতন্ত্র আমরা বলি, সেটা এখনও অনুসরণ করতে পারে না। সুতরাং
এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করে আমি সেই ব্রিটেনের গণতন্ত্র দিয়ে দেব, তাহলে সংবিধান করার দরকার কি? মানুষকে মেশিনে ঢুকায় দেন, রাজনীতিবিদদের সব মেশিনে ঢুকে, কি মানুষটা মেশিনে ঢুকায় দিলে ওই পাশে টাইম মেশিনে ঢুকাই দিবে। ঠিক হয়ে বেড়াইবো, ওটা করেন, এটা তো সম্ভব না। এটাকে সময় নিতে হবে, একটা আস্তে আস্তে আমরা এটাকে যাব। এখন একটা পরিবর্তন হয়েছে, ধরেন এরশাদের সময় আন্দোলন হলো, সরকারের পতন ঘটলো, বিএনপি ফিল করলো যে এখন ওই আগের মতো চলবে না, তারা নিজেরা থেকে কিন্তু সংস্কার প্রস্তাব আনছে, নিজেরাই করছে, বেগম জিয়ার সময় করছে। কিন্তু তো এখন আরেক ধাপ আগান, যতটুকু সম্ভব একমত হয় আপনি আগান, কিন্তু অমুককে জিতানোর জন্য, অমুককে হারানোর জন্য, অমুককে ছোট করার জন্য যদি সংস্কারের ভিতরে এই টার্গেট থাকে, তাহলে তো সংস্কার হবে না, লাভ হবে না। এখন তো আমার কাছে মনে হচ্ছে ওইটা টার্গেট হচ্ছে, এই টার্গেট করতে গিয়ে যাদের বড় করতে চাইতেছে তারা ছোট হচ্ছে। স্যার একটা বিষয় যে গত 9 মাসে আমরা সংস্কার যথেষ্ট পরিমাণ শুনছি, কিংবা গণতন্ত্র শুনছি। গণতন্ত্র তো সেই 53 বছর ধরে স্বাধীনতা পরে শুনছি, কিন্তু সেই 53 বছরে রাজনৈতিক কোনো সংস্কার হয়েছে কিনা, কিংবা আমরা যে একদম সংক্ষেপে আসি, গত 9 মাসে গণ অভ্যুত্থানের পরে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের সংস্কার নিজেরা তৈরি করেছেন বা নিজেরা দেখিয়েছেন কিনা, যেটি দেখে আসলে সাধারণ মানুষ আস্থায় আনতে পারে রাজনৈতিক দলগুলোকে? আমার তো মনে হয় যে রাজনৈতিক দলগুলো কি আসলে সেই সুযোগটাও যথাযথ পেয়েছে কিনা যে সংস্কার করার জন্য। হ্যাঁ, প্রধান রাজনৈতিক দলের মধ্যে ধরেন ঠিক আছে, এখন বিএনপি তাদের অ্যাক্টিভিটিস কার্যক্রম চলছে, তাদের প্রধান নেতা যিনি রয়েছেন তার জনাব তারেক রহমান, উনিও দেখা যাচ্ছে অনেক কথাবার্তা বলছেন। তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমান কিন্তু ধরেন অনেক বেশি পরিশীলিত হয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। আগের বক্তব্য শুনেছি এবং এখনকার বক্তব্য যখন শুনছি, আমার কাছে মনে হয় যে ওনার ভিতরে একটা এক ধরনের স্পৃহা আছে যে আসলে কিভাবে যেতে হবে, এবং সামনে নির্বাচন যে অত্যন্ত কঠিন হবে সেটি কিন্তু উনি লন্ডনে বসেও কিন্তু বুঝতে পারছেন, এবং সে তার যে কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে উনি যখন অনুষ্ঠানগুলোতে বলেন, তো আমার কাছে মনে হয়েছে যে উনি যথাযথভাবেই বুঝতে পারছেন যে সামনের নির্বাচনটা অত্যন্ত কঠিন হবে, এবং পাশাপাশি নেতৃত্বের যে বিকাশটা ঘটানো দরকার, এবং বিশেষ করে আপনি যদি মনে করেন একদম গ্রাসরুটস যে লেভেলের যদি কথা যদি বলেন, সেখান থেকে পরীক্ষিত নেতা দেরকে নির্বাচনে নিয়ে আসা বা তাদেরকে প্রতিনিধিত্ব নিয়ে আসা। আমাদের সমস্যা হচ্ছে কি, ধরেন আমাদের এই যে দীর্ঘ 16 বছরের দেখতে পেয়েছি যে রাজনীতিটা কিন্তু রাজনীতিবিদদের হাতে ছিল না, এবং সেটি চলে গেছে ব্যবসায়ী শ্রেণীদের কাছে এবং সুবিধাভোগীদের কাছে। কিন্তু রাজনীতিবিদরা কিন্তু দেশের ভালো চান না, মানে যেহেতু তারা, আমি বলবো না সবাই চায় দেশ, কিন্তু তারপরও দেখা যায় যদি ধরেন মেজরিটির লোকজন যদি একটা গুরুত্বপূর্ণ অংশ যদি ব্যবসায়ী হয়, তাহলে তাদের চিন্তা থাকে ওই ভাবনা চিন্তার মধ্যে থেকে যায়। রাজনীতিবিদদেরকে যেটি হচ্ছে কি, তারা কোথাও দেশকে নিয়ে চিন্তা করছেন, ভাববেন, এবং কিভাবে আসলে আরও বেশি পরিশীলিত হওয়া যায়। এবং যেটা আমি আজিজ ভাই বলছিলেন যে গণতান্ত্রিক যে সংস্কৃতি, আমাদের সংস্কৃতিটা হয়ে গেছিল কি জানেন, প্যারোকিয়াল, সংকীর্ণ রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি। এইখানে কিন্তু মানে একজন ম্যাচিউর ডেভেলপ পলিটিক্যাল কালচার কিন্তু আমরা তৈরি করতে পারি না এখানে। এবং ধরেন পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা বোধ যেই জায়গাটা, এটা কিন্তু ওইভাবে তৈরি হতে পারেনি। তো এখন এই 16 বছর পরে এসে আমাদের মনে হয় রাজনীতিবিদদের এক ধরনের শিক্ষা বা লেসন নেওয়ার একটা ব্যাপার আছে, যে আমরা অতীতে যেই ধরনের রাজনীতি করেছি বর্তমানে বা ভবিষ্যতে ওই ধরনের রাজনীতি করা যাবে না, যেটা আমার মনে হয় তারেক রহমান সাহেব ইতিমধ্যে রিয়েলাইজ করেছেন। এখন তার পরবর্তীতে ধরেন বিএনপির পরে যে বাকি রাজনৈতিক দল রয়েছেন, যেহেতু এখন আওয়ামী লীগ এখন নিষিদ্ধ অবস্থায় বা স্থগিত, তাদের নির্বাচন কমিশনেও দেখা যাচ্ছে তাদের রেজিস্ট্রেশন স্থগিত, তারা আর এই সামনে নির্বাচনে আসতে পারবে বলে সুযোগ পাচ্ছে না। তাহলে পরবর্তী দেখা যাচ্ছে জামাতে ইসলাম বা অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো রয়েছে, ইভেন যে এখন যারা এনসিপি চলে আসলো, তো এই রাজনীতিবিদদের নতুন যারা রাজনীতি করছেন বা করবেন, তাদের কিন্তু বুঝতে হবে জনগণের মাইন্ডসেটটা কী। এবং আপনি দেখেন, আমি যেহেতু জনবিজ্ঞান নিয়ে কাজ করি, আমার দেশের এখন জনসংখ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ, মানে যাদেরকে আমি বলি প্রায় 6 কোটির মতো মানুষ আছে যাদের বয়স হচ্ছে 15 থেকে 29 বছরের মধ্যে। হ্যাঁ, এখন তাদের দ্বারা গণ অভ্যুত্থান তো তাদের দ্বারাই সংগঠিত হয়েছে বলা যায়। এখন দেখা যাচ্ছে যে 18 বছর থেকে চিন্তা করেন, তো এরা কিন্তু ভোটে একটা বড় ধরনের ডিটারমিনেন্টস বা প্রভাব, এরাই গত 3টা নির্বাচনে ভোট দিতে পারে। এখন নির্বাচনটা যদি ফেয়ার হয়, মানে সবচেয়ে মজার ব্যাপারটা হবে যেটি, যে নির্বাচন দেখেন, আমাদের নির্বাচন হাতে গোনা 2-1টা নির্বাচন ছাড়া বাকি সবগুলো নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। এখন এইবার যে নির্বাচন কমিশনটা হয়েছে, তারা যদি অত্যন্ত নিরপেক্ষভাবে, কারণ এটা একটা বড় ধরনের অ্যাসিড টেস্ট আমি বলবো, এবং এই নির্বাচনটা যদি অত্যন্ত ফেয়ারভাবে সঠিকভাবে করা হয়, এবং এই জায়গায় ধরেন যারা ভোট দিবে তরুণ
যুব শ্রেণীর যারা রয়েছে, নারী পুরুষ যারা রয়েছেন, ঠিক আছে, এই তারা যারা ভোট দিবেন তারা কিন্তু দেখবেন যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কী ধরনের সংস্কার তারা নিয়ে আসছেন। তাদের যখন এই নির্বাচন, যদি এখন নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যেত, তারা হয়তো বা তাদের নির্বাচনী এজেন্ডাগুলো নিয়ে আসতে পারেন যে কী কী জিনিস তারা থাকবে। তো পূর্বের অবস্থা এবং বর্তমানের অবস্থা এবং ভবিষ্যতের জায়গা থেকে, এবং ধরেন তারাও কিন্তু যে দীর্ঘমেয়াদী, আমি মনে বিএনপির 31 দফা আছে, তো জামাত ইসলাম তাদের মতো নির্দিষ্ট দফা দিবেন বা এনসিপি তাদের মতো দফা দিবেন, কিন্তু নির্বাচন কেন্দ্রিক যেই জায়গাটা এজেন্ডা যেগুলো আছে এগুলো জনমানুষ কেন্দ্রিক এজেন্ডা কিনা, এবং সেই এজেন্ডাগুলো নির্বাচনের সময় আমি প্রতিশ্রুতি দিয়েছি অনেক কিছু করব, কিন্তু নির্বাচিত হয়ে যাওয়ার পর দেখা গেলো এগুলো বাস্তবায়ন হয়নি। কাজেই ওই ধরনের এক ধরনের আস্থাও কিন্তু আনতে হবে। এই যে ধরেন সংস্কার যে জায়গাটা আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হতে হবে, আমি পরাজিত হই বা জয়ী হই না কেন, বাট এই জিনিসগুলো দেশের জন্য দরকার, নিডসগুলো দরকার। আপনি এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে। আপনি জানেন আপনি এখানে যেই কারণে এই আন্দোলন তৈরি হলো, এক অসমতা তৈরি করা যাবে না, মানে বৈষম্য তৈরি করা যাবে না। আমরা তো বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। তো আমাদের যে প্রত্যাশা, যে কারণে আমরা আন্দোলনে জড়িয়েছি, আমরা ভেবেছিলাম যে যে এটা একটা সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে পরিচালিত হবে। তো সেই প্রেক্ষাপটে ধরেন রিফর্ম জায়গাটা পলিটিক্যাল পার্টির নিজেদের মধ্যে রিফর্ম লাগবে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যেটি হচ্ছে ম্যাক্রো লেভেলে যে কনসেনসাসের মধ্যে যে রিফর্ম। এখন আমি আমার রাজনৈতিক দলের মধ্যে যদি নিজের মধ্যে সংস্কার না করি, নেতৃত্ব বিকাশের জন্য বা পরবর্তী জেনারেশন যারা আসবেন তাদেরকে সেই সুযোগটা তৈরি করে দেওয়া, সেটি একটা জায়গার ব্যাপার রয়েছে। আর নতুন যারা এখন রাজনীতিতে আসছেন তাদের দেখে মানুষ কেন উৎসাহিত হবে, তাদের কর্মকাণ্ডগুলো কি, সেই জিনিসগুলো কিন্তু দেখতে হবে যে হ্যাঁ, যে তাদের এই সুকর্মকাণ্ডের জন্য আমি তাদেরকে প্রতি অনুরক্ত এবং তাদেরকে আমি সামনে ভোট দিব। তো সেটিও তারা তৈরি করতে পারছে কিনা, সেটি নিয়েও কিন্তু এক ধরনের চিন্তার চ্যালেঞ্জ রয়ে গেছে। এবং আরেকটা হচ্ছে যারা নতুন যারা আছেন তাদের গ্রাসরুটসে তাদের সেই নেটওয়ার্কটা তৈরি করতে পারছে কিনা। তো সামগ্রিকভাবে আপনি যেহেতু রিফর্মের কথা বলেছেন, আমি মনে করি যে রিফর্মটা হওয়া দরকার প্রত্যেকটা পার্টি নিজেদের মধ্যে আত্মসমালোচনা করতে হবে যে হ্যাঁ, আমরা সমালোচনার ঊর্ধ্বে নই। আমি আমার পেশাগত জায়গায় যদি বলি বা যেই জায়গায় বলি না কেন, এখানে আমার সীমাবদ্ধতা থাকতে পারে। এখন ওই সীমাবদ্ধতাগুলো আমি উত্তরণ করবো কীভাবে, সেটা নির্মোহভাবে কিন্তু প্রত্যেকটি রাজনীতি দল তাদের নিজেদের প্ল্যাটফর্মে করতে হবে। দেন আসি আমরা ম্যাক্রো লেভেলের যে জায়গায়, যে আমরা যখন বৃহত্তর প্রেক্ষাপটে বলি, আমরা কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ, রাজনীতিবিদদের প্রতি ভালোবাসা বোধ আমরা কিন্তু দেখি নাই যে জিনিসগুলো। এই যে 16 বছরে কিন্তু শুধু বিদ্বেষ দেখেছি, একে অপরের প্রতি আমরা ঘৃণা দেখেছি, আমরা দেখেছি একে অপরকে কীভাবে ঘায়েল করা যায় এবং বিরোধী দলকে নিঃশেষ কীভাবে করা যায়, এই ধরনের মানসিকতা, যার জন্যই তো এই অবস্থাটা তৈরি হলো। তো এখন আমার কথা হলো, এই যে বিপ্লবটা হলো বা এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের আউটকামটা কি হবে? আমি তো একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করি যে একটা সুন্দর বাংলাদেশ দেখবো, এখানে কোনো হানাহানি থাকবে না, প্রত্যেকের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে, মমতাবোধ থাকবে, কোনো করাপশন থাকবে না, এখানে জব ঠিক মতো তৈরি হবে। আমাদের কিন্তু এজেন্ডা তৈরি করতে হবে এখন ইয়তদেরকে কীভাবে আমি জব মার্কেটে নিয়ে আসবো, আমি কোয়ালিটি এডুকেশন কীভাবে দিব, স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে নিশ্চিত করব, সুশাসন কীভাবে নিশ্চিত করব। এই জায়গাগুলো হবে আমার অত্যন্ত প্রায়োরিটির জায়গা, এবং এই জায়গাগুলোতে যাতে কোনো দুর্বৃত্তায়নের কাজ না হয়, মানে রাজনীতিকেও যাতে দুর্বৃত্তায়নের মধ্যে যাতে প্রবেশ না করে, তার জন্য সেফগার্ড তৈরি করতে হবে। সেই জন্য আমার যেটা মনে হয় যে আমাদের দরকার হচ্ছে কালেকটিভ কনসাসনেস তৈরি করা নিজেদের মধ্যে, এবং সেটা হলে হয়তো সম্ভাবনা দেখি। ঐক্যমত কমিশন হয়েছে। আজ ভাই একটু যাই, যেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে বেশ আলোচনা বিষয়, যেটি ইশতিয়াক হোসেন অভিযোগ করেছেন তাকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করলো, তাকে শপথ পড়ানো হয়নি। গতকালকে আসলে মেয়াদটি শেষ হয়ে গিয়েছে, যেই নির্বাচন ছিল সেই সিটি কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি আর একটি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন যে ইসির উপর সরকারের চাপ প্রয়োগের মনোভাব জাতীয় নির্বাচনে প্রভাব পড়ার শঙ্কা, অর্থাৎ এক ধরনের যে ইসির যে আদেশ সেটি তারা আসলে মানেননি, এক ধরনেরই বলা যায় যে পাশ কাটিয়ে গেছেন বা অন্যভাবে করেছেন। এটি আসলে আপনি কীভাবে দেখবেন? দেখেন, কোর্টের রায় আছে, রায় বাস্তবায়ন হয়নি, তাহলে কি আমরা আইনের শাসনের জায়গায় আছি? 5ই আগস্ট আইনের শাসন চেয়েছি, কোনো হত্যা হয়েছে তার বিপক্ষে আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র, মানবিক বাংলাদেশ, এগুলো স্পিরিট ছিল। এখানে এটা রক্ষিত হয়নি। এলজিআরডি মিনিস্ট্রিতে উপদেষ্টা আছে কে? সেই আন্দোলনের একজন নেতা, তিনি কিন্তু বাস্তবায়ন করলেন না। তাহলে কি আমরা ফেসিবাদ থেকে বেরিয়েছি? বেরিয়ে নে তো। আপনারা আদালতটা বানাইলেন, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে অধস্তন আদালত আপনারা বসাইলেন লোক, তারা রায় দিল, সেই রায় মানেন না, বাস্তবায়ন হয় না, আইনের শাসন কোথায় রইল? সে নির্বাচনে সে মামলা করছে, মামলায় জিতছে,
সেটা তখন মামলা করেছিল একদম ওই তখন সময়তেই। চিটাগাংয়ে মামলা করছিল, জিতছে না, তাকে বসাই দিচ্ছেন না, তো এটা কেন বসাই দিবেন না? এখন যদি আইন আপনি যদি না মানেন, আপনি যদি ডিলেডালা টেকটিস করেন যে তাকে বসতে দেব না, তাহলে তো জনতা আন্দোলনে নামছে, তালা দিয়ে দিছে, ঢাকাবাসী নেমেছে। তালা দিয়ে দিছে, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক প্রোটেস্ট তো করবেই, প্রোটেস্ট হচ্ছে, অর্থাৎ ইশরাক হোসেনকে ইচ্ছা করে তাকে বসতে দেওয়া হয় নাই। এবং এটা কিন্তু ইনফ্লুয়েন্সটা আমি নাম না বললেও বুঝতে পারতেছেন যে এখানে এনসিপির ভূমিকাটা বেশি। তারা চাইছে তাকে বসতে দেবেন না, বসতে পারছে না। এখন তার সময় শেষ হয়ে গেছে, সময় শেষ হয়েছে তো কী হয়েছে? আমাদের সংবিধান তো আছে একটা, আর একটা ইলেকটেড গভর্নমেন্ট। কারণ সাদেক হোসেন খোকা তার বাবা ছিল না, আওয়ামী লীগ সরকারই তো ডিলে করছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত আর একটা মেয়র ইলেক্টেড না হয় সে তো ক্ষমতায় ছিল। তা এটার সমস্যা কি? আপনার সে রায় হইলো কতদিন আগে, আপনাকে ওত নিলে বসায় দিলে আর একটা ইলেকশন দিতেন প্রয়োজনে। এটা তো মেয়র ইচ্ছে করলে আটকাতে পারবে না, সরকার ইলেকশন দিবে, হ্যাঁ, এলজিআরডি মিনিস্ট্রি করবে, হ্যান্ডেল করবে। তো আপনি ইলেকশন দিয়ে পারলে আপনি ইশরাককে আউট করে দিতেন, কিন্তু আপনি আইন ভঙ্গ করলেন কেন? তাহলে আইনের শাসন নূতন বন্দোবস্তটা কি? তাহলে আপনার মিনিস্ট্রি, প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসবেন, ছাত্ররা বিতর্কিত হবে। আবার একজন বলল আর কি যে ইতিমধ্যে নাকি এই সরকারের সময় অলরেডি লাখখানেক টাকা পাচার হয়ে গেছে। কয় যে কোনো পাচার হয় নাই, হয়েছে তো। তা আমরা তো ফুরন বন্দোবস্তই আছি, আইন মানতেছি না। রাষ্ট্রপতি হামিদ বেরিয়ে গেল, 3 ঘন্টা ভিআইপি মর্যাদা নিয়ে থাকলো, ওখানে সবই হলো, লোকটা বেরিয়ে গেল, আর বলির পাঠা হইলো 4টে পুলিশ। আপনি বললেন তাহলে তো আমরা ফুরন বন্দোবস্তের মধ্যে আছি। আবার যার সাথে রাজনৈতিক সম্পর্ক আছে তাকে আটকে দেওয়া হলো বিমানবন্দরে। হ্যাঁ, ওইটা আটকে দেওয়া হলো। তো এই জন্য আবার ধরেন এখনকার সরকার আর্মি প্রধান বলছিল না প্রথমে যে 626 জন সেনানিবাসে আপনার আশ্রয় নিয়েছে। এরা গেল কোথায়? এই খালি আনিসুল হক আর আইনমন্ত্রী সালমান রহমান 2 জনের হ্যান্ড ওভার করছে, আর সব তো গেছে গা। হ্যাঁ, আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কয়েকদিন আগে গেল। আর এই যে রাষ্ট্রপতি সাবেক হামিদ তো নিকুঞ্জে বসবাস করতো, কে শেল্টার দিল? সে তো হত্যা মামলার আসামি হয়েছে। তো কে পার করে দিল কে? এরা তো এগুলোর তো কোনো জবাবদিহি নাই। এটা স্বাধীনভাবে চলতেছে, যে যেমন পারতেছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তার সব দায়িত্ব, সে পোর্ট দিচ্ছে, সে করিডোর দিচ্ছে, সব করতেছে। তো এটা তো আবার দেখেন, আমি যে কথা বলতে চাইছিলাম যে 3.3 বাংলাদেশের ইতিহাসে এই এত নিচের জিডিপি গ্রোথ ছিল না, এত ভয়ঙ্কর। আবার দেখেন আপনার, আমরা উন্নয়নশীল দেশে আওয়ামী লীগ সরকার বলে গেছিল, এটা ডিলে করতে পারতো, এই সরকার ওটা রেখে দিছে। তো আপনি তো জিডিপি পাবেন না, জিএসপি সুবিধা পাবেন না, অনেক সুবিধাই হারাবেন। তো একটা এ পর্যন্ত একটা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পান নাই। লোকাল ব্যবসা, লোকাল ব্যবসা 26 সালে তো রাজনৈতিক অস্থিরতা, 26 সালে তো দুর্ভিক্ষ লাগবে, আমি তো দেখতেছি দুর্ভিক্ষ লাগে। তারপরেও সরকারের রোডম্যাপ, সরকারের মেয়াদ নির্দিষ্ট থাকলে কে আসবে ইনভেস্ট করতে? এটা একদম স্বাভাবিক, কেউ ইনভেস্ট করে। এখন দেশটা তো 26 সালে, এই যে 25 সাল যায় 26 সালে তো আপনার দুর্ভিক্ষ আমি নিশ্চিত দেখতে পাচ্ছি। আমি এক্সপার্ট না, কিন্তু আমার চোখেই ধরা পড়তেছে। ওয়ার্ল্ড ব্যাংক 3.3 জিডিপি গ্রোথ যখন বলছে, একমাত্র প্রবাসী আয় ছাড়া কোনো আয় ঠিক আছে এখন, শুধুমাত্র ওই রেমিটেন্সই বর্ষা, খালি রেমিটেন্স আসতেছে। এই ঈদের ভিতরে আসবে, দিবে, যার বাপ মাকে পাঠাবে টাকা। এছাড়া তো আমাদের কোনো আয় নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই। এই যে গোটা করে ইনভেস্টমেন্ট ব্যবসা সম্মেলন করলো, সেখানে 3100 কোটি টাকার ইনভেস্টমেন্ট অ্যাসুরেন্স পাইলো, আসবে না। আবার IMF এর লোন শেখ হাসিনার সময় স্যাংশন করে, সেটা তো চলে গেছে। এখন দেখেন IMF এর সকল শর্ত পালন করে আপনার লোন, এনবিআর ভেঙে দেওয়া হলো। তারপরে আপনার দেখেন ইএন ভিত্তিক লোন নিছে এই সরকার, ইএন ভিত্তিক লোন $7.5 বিলিয়ন, এইটা এখন $12 বিলিয়ন হয়েছে। তা আমরা তো পুরো আষ্টে পৃষ্ঠে বন্দী হয়ে গেছি, মুখে যাই বলার বন্দী হয়ে গেছে। 26 সালে আমার কাছে তো মনে, বাজার দর এখন
ধরেন আগের মতো এখন কন্ট্রোল নাই, এখন কিন্তু বাজার দরও বেড়ে যাচ্ছে। তো আমরা তো সর্বদিকে বিপদে আছি। রাজনীতির ধরেন এই যে সংস্কার করে একটা জায়গায় ধরেন আইজে বলি যে উনি তো শিক্ষক মানুষ, আপনি খেয়াল করে দেখেন নারী সংস্কারটা কি খুব জরুরি ছিল? এখন আপনি ওইটা নিয়ে একটা কাউর বাজায় দিলেন। আর শিক্ষার সংস্কার এটা আপনি করলেন না। বিজ্ঞানে চতুর্থ শিল্প বিপ্লবে যেখানে রোবট, ডেটা সায়েন্স, আইওটি এগুলোতে কাজ করবে, সব প্রযুক্তি এখন মানুষকে রিপ্লেস করে ফেলতেছে। আপনার শিক্ষার ব্যাপারে কোনো কথা নাই বলেন। খালি আবার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কয় আপনারা উদ্যোক্তা হন, মানে ব্যবসা করবে। ব্যবসা কই করবে? ব্যবসা কোথায় করবে? দেশটা ছোট, মানুষ বেশি, ব্যবসাটা কোথায় করবে? আপনি যদি বিদেশের লোক পাঠান, বিদেশে গেছিলাম তো কয়েকদিন আগে, আমার দুঃখ হয়েছে, আমার মনে হয় হাতে পায়ে ধরে ধরে লোক পাঠায়, কোনো দরকার নাই। সব জায়গায় এখন অটোমেশন হয়ে যাচ্ছে। তো আগামী 5 বছর পরে প্রবাসে কোনো লোক থাকবে না বাংলাদেশের, জেনে রাখেন। শিক্ষাটা এখন শিক্ষা ছাড়া অবশ্যই বিজ্ঞান, প্রযুক্তির পিছনের লোক যতক্ষণ প্রোডাকশন না দিতে পারবে আমাদের দেশ, যে দেশই পারবে না সেই দেশ আর দাঁড়ায় থাকতে পারবে না। এখন কিন্তু শিক্ষা 1 নম্বর, 1 নম্বর সব কিছুর চাপ। এখন আমাদের দেখেন আগে ছিল সাউথ ইস্ট এশিয়া, এখন পুরো এশিয়ার ভিতরে শিক্ষার বাজেট কম, এখন ফকিরনি বাজেট। আফগানিস্তান তো কম, হ্যাঁ, শিক্ষকদের বেতন নাই, শিক্ষা ব্যবস্থা নাই। এই ধরেন এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন করতেছিল, আপনার টাইমলি সিটিং টেস্ট দিতেন, ওটা কি আবাসিক বিশ্ববিদ্যালয়? 70% এখন আবাসিক ভাতা দিবেন, কোথায় দিবেন টাকা? হ্যাঁ, একনাকে পাশ করবেন, কাজ শুরু করব, এখানে চালাকি ভাষা, কাজ শুরু করবে, একটা ইট গাঁথলে তো আবার আন্দোলন করবে না। এদের 7 বিশ্ববিদ্যালয় দিয়ে 1 বিশ্ববিদ্যালয় বানাবে, এটা কিন্তু ওয়ার্নিং দিয়ে ফেলছে, ওয়ার্নিং দিয়ে। কারণ হচ্ছে যে দেখেন সারা বাংলাদেশে আপনার সব ছাত্র আন্দোলন, খেয়াল করে দেখেন, সব ছাত্র আন্দোলন। কারণ ছাত্ররা এই 5ই আগস্টের এই আন্দোলনের পরে ওদেরও মনোজগৎ পরিবর্তন হয়। চাপ না মারলে পাওয়া যাবে না, চাপ মারতেছে, চাপ মারতেছে। এই যে ক্যান্টনমেন্ট শুনলাম তার আশেপাশে সবার সমাবেশ নিষিদ্ধ করেছে, ডিএমপি 9 জায়গা বন্ধ করছে। বাইরে গণতন্ত্রের দেশে মিটিং করতে দিবেন না, বিকল্প জায়গা দিলেন না। ডিএমপি বললেন না যে ঠিক আছে এই জায়গায় মিটিং করবেন না, ওই জায়গায় মিটিং করেন, দেন নাই তো। তো অর্থাৎ সমস্যা তো জটিলতা তো তৈরি করা হচ্ছে, না বুঝে কোথার থেকে শুরু করবেন কোথার থেকে শেষ করবেন এটাই তো বোঝে না আমার কাছে মনে হয়। হ্যাঁ, এটা তো বুঝতে হবে। তো এই জন্য বলছি যে আমার মনে হয় যে আমরা খুব দুর্যোগের দিকে আগাচ্ছি। এখন ধরেন একটা কথা বলতেছি যে ধরেন এখন যদি রোডম্যাপ না দেয় ডিসেম্বরে, আমি শিওর বলতে পারি বিএনপি এবং তার সাথে যে দলগুলো আছে তারা সব রাজনৈতিক দলই মনে হচ্ছে মাঠে নামলে তো যদি ইউনূস সরকার নির্বাচন না দিতে চায় রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে না? দেশটা কি রাজনীতিবিদদের হাতে থাকবে তখন বলেন? এই রিস্কে এই জন্যই বলছি আন্তর্জাতিক সরকার, এদের বাংলাদেশের জন্য স্টেক নাই, তোরা তো বিদেশ চলে যাবে, দেশে বিপদ হলে ওরা প্লেনে উঠে চলে যাবে, আমরা তো দেশে থাকবো। এই দেন নাই তো সব আওয়াজ মানে বিদেশ থেকে এরকম পালাবে, চলে যাবে। 111 সরকার ভালোই, যখন ক্ষমতা আসছিল সবাই প্রশংসা করছে না, পরে তো লেজে গোবরে করে ফেলছে। এখন কই আছে বলেন, কই আছে? কারও 2 নম্বরই করে কেউ নাই। ওই যে লেন্দুব দর্জি ভারতের, হে কই আছে? এ তো সিঁড়ির নিচে পড়ে মারা গেছে। হ্যাঁ, এই যে বইনু আব্বা তো হয়তো ক্যান্সার হয়ে ভুগতেছে, চিকিৎসা নাই। নিছিল তো আমি ভারতের প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছিল চিকিৎসার, হয় নাই তো। এই জন্যই বলছি যে সময় থাকতে যেটা দরকার সেটা করা উচিত, দেশটা বাঁচানোর দরকার। ইউনূস, আমি দেখেন ইউনূস সাহেবকে যখন 6 তলা হাইটে উঠায়, আমি 3টে রিপোর্ট রিকোয়েস্ট করে সিনিয়র বলে ছাপছিলাম যে উনি জাতীয় সম্পদ। হ্যাঁ, অথচ এখন যা করতেছে উনি তো এনজিও চালাইতে পারে, উনি তো যা করতেছে এটা তো দেশের পক্ষে যাইতেছে না, সব তো একটা ব্রেন ড্রেন, মানে পুরা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেল উনি। এই 8টা ব্যাচ এই ছাত্র নষ্ট হয়ে যাবে এর পর। স্যার, আপনি জনবিজ্ঞান নিয়ে যদি বলেন, যুব শক্তির কথা বলছিলেন, আমরা যদি 5ই আগস্টের আগে বা তারপর থেকেও দেখি ছাত্ররা রাস্তায় রয়েছেন, অর্থাৎ অন্যদিকে শিক্ষা সংস্কার সেটিও আসলে হয়নি। অনেকগুলো সময় শিক্ষা সংস্কার ছাত্রদের রাস্তায় থাকা আসলে ভবিষ্যতে কি ইন্ডিকেট করে, কি ধরনের, শুধু কি উচ্চ শিক্ষাই আমাদের আসলে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করবে কিনা, বা এই যে ধরেন একের পর এক বিশ্ববিদ্যালয়ের দাবি, রাস্তায় আছে বিশ্ববিদ্যালয় হয়ে গেল, তাতে আসলে দেশের শিক্ষা ব্যবস্থা কি উপকারে আসবে?
না আপনি খুব চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখেন, আমাদের এরকম একটা ছোট দেশ, এই দেশের মধ্যে এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় যে তৈরি করলাম, এগুলোর নিডস অ্যাসেসমেন্ট করা দরকার ছিল, যে আদৌ এতগুলো বিশ্ববিদ্যালয়ের দরকার আছে কিনা। এমনও বিশ্ববিদ্যালয় আছে সেখানে পর্যাপ্ত শিক্ষক নাই এবং ছাত্র ভর্তি করলাম কোয়ালিটি, মানে আমি যেটাকে বলি যে এডুকেশনটাকে তো কোয়ালিটি গ্র্যাজুয়েট তৈরি করতে হবে, মার্কেটের ডিমান্ড অনুযায়ী করতে হবে। সাবজেক্টগুলো এমনভাবে আমি ইন্ট্রোডিউস করব যেখানে মার্কেটের সাথে মানে এক ধরনের যোগসূত্র থাকবে, যেটা উনি বলছিলেন এর আগ দিয়ে, যে আমরা এখন একটা প্রযুক্তি নির্ভর সমাজের দিকে ধাবিত হচ্ছি। এখন আমাদের যে যুবরা যারা এই আন্দোলন করলেন, বিপ্লব করেছেন, অবশ্যই তাদের এটা বড় ক্রেডিট দিতে হবে, নো ডাউট। কিন্তু এখন যেটা হচ্ছে, সেই শিক্ষার্থীদের ক্লাসরুমে কিন্তু মনোযোগের সাথে ফিরতে হবে। কারণ আমি যে ইয়তদেরকে নিয়ে চিন্তা করছি, এই ইয়তদের যদি কোয়ালিটি গ্র্যাজুয়েট যদি তৈরি না করতে পারি, তারা কিন্তু মার্কেটের শ্রমবাজারের উপযোগী গ্র্যাজুয়েট না হলে, আমি কিন্তু একটি হচ্ছে স্থানীয় শ্রমবাজার আর একটি হচ্ছে বৈশ্বিক শ্রমবাজার। সো আমার গ্র্যাজুয়েটসরা এখানে ধরেন প্রতি বছর প্রায় 20 থেকে 22 লক্ষের মতো আমার লেবার মার্কেটে আসে। এখন জব কি সব তো তৈরি করতে পারে, সরকারি জব কিন্তু এত না, খুবই কম। সো বেসরকারি পর্যায়ে, তো বেসরকারি পর্যায়ে জব তৈরি করার গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে ইনভেস্টমেন্ট আসতে হবে, এফডিআই বা ফরেন ইনভেস্টমেন্ট বা লোকাল। ওই জায়গাটা তো আমরা এখনো ফোকাসে আনতে পারি না। চেষ্টা করছে বিডিও বোর্ডের ওনারা, লোকজন চেষ্টা করছেন, নো ডাউট। কিন্তু এখন আমি যেভাবে চিন্তা করেছি, যে দেখেন, আমি যেহেতু জনমিতি নিয়ে কাজ করি, আমার জায়গাটা হচ্ছে আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি, জনমিতিক লভ্যাংশ, এইটা অর্জনের টাইমকাল কিন্তু পার হয়ে যাচ্ছে আমরা। এবং এটা কিন্তু একটা কান্ট্রির জীবদ্দশায় একবারই এরকম একটা সুযোগ আসে। ইতিমধ্যে আমাদের একটা সিগনিফিক্যান্ট টাইম চলে গেছে। 2035 আমাদের প্রজেকশন বলছে 35-36-এর পরে আবার ডিপেন্ডেন্সি রেশিওটা ক্রমান্বয়ে বেড়ে যাবে, বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাবে এখানে। তখন দেখা যাবে অনুকূল পরিবেশটা আমি তখন পাবো না। এখন দরকার ছিল এদেরকে কাল্টিভেট করে তাদেরকে হিউম্যান ক্যাপিটালে রূপান্তর করা। তো এখন আমরা এমন একটা সময়ে বাংলাদেশে এখন এই অবস্থায় রয়েছি, একদিকে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছি না, প্রচুর শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে হায়ার এডুকেশন বলছি, কিন্তু টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনকে আমি কখনোই প্রায়োরিটি দিই নাই, যেটা হওয়া উচিত ছিল, যেটা আমাদের অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজারও বলেছেন যে এন্টারপ্রেনারের জায়গাগুলো, সেটা যদি অ্যাডভোকেট করা যেতে পারতো। অর্থাৎ আপনি যদি ধরেন গ্রাসরুটসে আমি যদি তাদের বিনিয়োগ করে ওই জায়গায় যদি নতুন করে এন্টারপ্রেনার, উদ্যোক্তা শ্রেণী তৈরি করা যেতে পারতো, তাহলে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন হচ্ছে একটি জায়গা, আরেকটি হচ্ছে হায়ার এডুকেশনের জায়গা। এখন হায়ার এডুকেশনের জায়গায় হ্যাঁ, আমি যদি শেষ করে দিই যে এই জায়গাগুলোতে নিডস অ্যাসেসমেন্ট করতে হবে, যেটা বলছিলেন পর্যাপ্ত বাজেট বরাদ্দ করতে হবে। এই যে সামনে বাজেট আসতেছে, আপনি জানেন শিক্ষা এবং স্বাস্থ্য দুটোর মধ্যে সবচেয়ে কম বরাদ্দ হয়, কাজেই এই বরাদ্দ এবং বাস্তবায়নও ঠিকমতো হয় না, এটা নিয়েও চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু তারপরও যেটা হবে, শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে, এবং সেটা দিতে গেলে আমার মনে হয় যে এখনই রাইট টাইম, এবং রাজনৈতিক দলগুলো পরবর্তীতে তার লেসন নিবে, এবং আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে বিনির্মাণ করব, প্রত্যাশা দেখতে চাই। এই হলো, আমি হোপ দেখে শেষ করতে চাই। আলোচনা শোনার জন্য ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম এবং এম এ আজিজ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।